প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের গতি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টি নিয়ে। গত ক্লাসে আমি তোমাদেরকে এই অধ্যায়ের উপরে কয়েকটি ম্যাথ দেখিয়েছিলাম। তার আগের ক্লাসে আমি তোমাদেরকে কিছু থিওরি নিয়ে জানিয়েছিলাম। আজকে আমরা এর আরও কিছু ব্যতিক্রম ধরনের ম্যাথ, যা আসলে বিভিন্ন বোর্ডে এসেছিল, তার মধ্যে থেকে একটা ম্যাথ আমি তোমাদের জন্য আজকে বেছে বের করে রেখেছি। সেটা হচ্ছে একটা প্রাইভেট কার এবং একটা হচ্ছে ট্রাক। এই দুটি একজন আরেকজন থেকে 40 মিটার পিছিয়ে ছিল। পি অবস্থান থেকে একটা প্রাইভেট কার আর কিউ অবস্থান থেকে একটি ট্রাক, তাদের গতির সম্বন্ধে কিছু কথা বলা আছে উদ্দীপকে। দেখো যে পি অবস্থান হতে একটি কার 21 ms/1 বেগ নিয়ে এবং কিউ অবস্থান হতে স্থির একটি ট্রাক 2 ms/2 ত্বরণ নিয়ে একই সময়ে চলা শুরু করেছে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা তোমাদের বোর্ডে এসেছিল, সম্ভবত 70 সালে এসেছিল, যেমন ট্রাকটি 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। ওখানে হয়তো 20 ছিল, এখানে আমি 10 দিয়েছি। 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তারপর গাড়ি দল পরস্পরকে কতবার ও কত সময় পর পর অতিক্রম করবে সেটা এখানে বলা হয়েছে। যদিও এখানে আমি এই কথাটা একটু অ্যাড করে দিয়েছি এখানে, এটা দিয়ে তোমরা আরেকটা তথ্য জানতে পারবে। এরপর হচ্ছে তারপর আরও কিছু আমি লেখচিত্র নিয়ে আলোচনা করেছি। লেখচিত্র নিয়ে তোমাদের অনেক এমসিকিউ থাকবে, প্লাস হচ্ছে ছোট প্রশ্ন থাকতে পারে, গ নম্বরে ম্যাথ থাকতে পারে। সো এই লেখচিত্রগুলো সম্বন্ধে আমাদের একটা ভালো আইডিয়া রাখতে হবে। তো আমি লেখচিত্র একটা দিয়েছি তোমাদেরকে এখানে। দেখো, এদিকে আমি সময় নির্দেশ করছি এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করছি আমি বেগ। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। অনেক সময় ভাইবা বোর্ডে প্রশ্ন করা হতে পারে যে আমরা সময়কে এক্স অক্ষ বরাবর কেন দিয়েছি আর বেগকে ওয়াই অক্ষ বরাবর কেন দিয়েছি। এখানে এটার উত্তর হবে এরকম যে তোমাদের খেয়াল রাখতে হবে যে কে স্বাধীন আর কে পরাধীন। মাথায় রাখতে হবে যে যে স্বাধীন সে এক্স অক্ষ বরাবর হবে আর যে পরাধীন সে ওয়াই অক্ষ বরাবর হবে। এই কথা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা একটু খেয়াল করো যে এখানে সময় স্বাধীন না বেগ স্বাধীন। দেখো, বেগটা যে হয়, কোনো একটা গতিশীল বস্তু কিন্তু একটা সময় ধরেই চলে, অর্থাৎ এই বেগটা সময়ের উপর নির্ভর করে। যে ধরো একটা বস্তু যদি একটা ত্বরণ নিয়ে যায় তাহলে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অথবা যে সে যদি একটা সুষম বেগেও যায় তারপরেও কিন্তু সময়টার উপরে নির্ভর করে সে কতক্ষণ ধরে চলেছিল, কত সময় ধরে চলেছিল, তার উপরে নির্ভর করে বেগ। অতএব এখানে বেগটা হচ্ছে পরাধীন রাশি আর সময়টা হচ্ছে স্বাধীন রাশি। এই জন্যই আমরা এক্স অক্ষ বরাবরকে সময় দিয়েছি আর ওয়াই অক্ষ বরাবর হবে বেগ। তাহলে এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, আমি প্রশ্নটা নিয়ে আলোচনা করে নিয়ে আগে। প্রশ্ন করা হয়েছে যে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত। আমাদের এই লেখচিত্র থেকেই এই অ্যান্সারটা বের করতে হবে। এখানে কোনো বাংলা কথা কিন্তু দেখো এখানে লেখা নেই, আমাদেরকে জাস্ট ক্লু দেওয়া হয়েছে, একটা লেখচিত্র দেওয়া হয়েছে। আর এই লেখচিত্রের মাধ্যমেই আমরা আমাদের উত্তরটাকে বেছে বের করে নিয়ে আসতে পারবো। এটা কিভাবে পারবো আমরা এটা আজকে শিখবো। এরপর আরো কয়েকটা লেখচিত্র আমি দিয়েছি, 4টি লেখচিত্র দিয়েছি। 4টি লেখচিত্র, 4 রকমের লেখচিত্র। আমি সেই লেখচিত্রগুলো নিয়েও আজকে আলোচনা করবো। চলো প্রথমে শুরু করি আমাদের প্রথম যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা দিয়ে। তাহলে দেখো, এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই যে প্রাইভেট কার যে ছিল, এখানে প্রাইভেট কারটা আর এই ট্রাক এরা পরস্পর থেকে একটু দূরত্বে ছিল। তারা বলেছে যে কি অবস্থান হচ্ছে একটি কার একটা বেগ নিয়ে চলা শুরু করছে, অর্থাৎ এই যে এখানে প্রাইভেট কারটা যে আছে এই একটা বেগ নিয়ে চলা শুরু করেছে। তার মানে এর জন্য একটা বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে 21 ms/1, এই বেগটা দেওয়া আছে। ওকে, আর কি বলবো তারপর যে কি অবস্থান হতে স্থির একটি ট্রাক 2 ms/2 ত্বরণ নিয়ে চলা শুরু করেছে। অর্থাৎ এই যে ট্রাকটা এখানে ছিল, এই ট্রাকে স্থির ছিল মানে কি, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছি স্থির ছিল তার মানে হচ্ছে তার আদি বেগ 0 ছিল। কিন্তু সে একটা স্থির বস্তুকে অবশ্যই একটা ত্বরণ দিতে হবে, তা না হলে সে কিন্তু রান করবে না বা চলবে না। তাহলে তাকে একটা ত্বরণ দেওয়া হয়েছিল, সেই ত্বরণের মান বলা হয়েছে a 2 ms/2। এই ত্বরণটা তাকে দেওয়া হয়েছিল। খেয়াল করতে হবে, আমাদের উদ্দীপকটা পড়ে আগে ভালো করে আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টা কি হয়েছে বা তারা কি বোঝানোর চেষ্টা করেছে সেই জিনিসটাকে বুঝতে হবে, এবং সেখানে কি কি ডাটা দেওয়া আছে। আমি গত ক্লাসে বলেছি কি কি ডাটা দেওয়া আছে, সেই ডাটাগুলো আগে আমাদেরকে কালেক্ট করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ট্র্যাকটি 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। এটা তোমরা দুটো ফর্মুলা দিয়ে করতে পারো। আমরা আগে গতি যে সমীকরণগুলো ছিল 4টি সমীকরণের মধ্যে একটা সমীকরণ দিয়ে আগে আমরা সলভ করা শিখবো। তারপর এমসিকিউ এর ক্ষেত্রে তখন দেখা যায় যে আমরা যদি একটু আমাদের ম্যাথগুলো যেভাবে করি
সেইভাবে যদি আমরা করতে যাই তাহলে আমাদের সময় বেশি লাগবে। এই জন্য আমাদের ওখানে কিছু শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা সেটা অ্যান্সার করে ফেলতে পারি। তো প্রথমে আমরা যখন শিখবো, যখন আমরা ম্যাথ করবো, তখন অবশ্যই আমরা সূত্রগুলো দিয়ে, অর্থাৎ গতির যে 4টা সূত্র আছে সেই 4টা সূত্র কাজে লাগিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। ওকে, এখন তাহলে আমরা এই ক নম্বরের অঙ্কটা যদি করি, আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে ট্রাকটি 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ বস্তুটা 10 নাম্বার সেকেন্ডে গিয়ে সে আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করে। আমি তোমাদেরকে একটু চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি। দেখো যে এই ধরো একটা রাস্তা, ওকে, আমরা রাস্তাটাকে একটু ভাগ ভাগ করে নিই। ধরো এটা হচ্ছে প্রথমে 0 থেকে শুরু করো, মনে করো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, সিরিয়ালি নেই আমরা, এদিকে আরো আছে, মনে করো আমরা শুরু করলাম 10তম সেকেন্ড, তো আমরা ধরো এখানে ধরলাম শুরু করলাম 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, 10, এখানে ধরো 11। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো 10তম বলেছে, কিন্তু তার মানে 10 নাম্বার সেকেন্ডে সে একটু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই দিক দিয়ে যে এই যে যাচ্ছে, গাড়িটা যাচ্ছে, গিয়ে এইখানে যখন আসছে তখন হচ্ছে কত, 9 সেকেন্ড, আর এখানে যখন আসছে তখন হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 10তম বলতে আমরা কি বুঝবো, যে 10তম বলতে এই যে 9 থেকে শুরু করে এই 10 নাম্বার সেকেন্ডে এখানে যে এই যে 1 সেকেন্ড রয়েছে, এই 1 সেকেন্ডটা হচ্ছে আমার 10তম সেকেন্ড, অর্থাৎ 9 পার হয়ে 10 হবার আগ মুহূর্ত পর্যন্ত এইখানে যে ডিসটেন্সটা রয়েছে আমাদের, সেই ডিসটেন্সটাই হবে আমার 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটাই হলো আমার 10তম সেকেন্ড, 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে দেখো এখন আমরা এই দূরত্বটা কিভাবে বের করবো সেটা আমরা দেখি যদি। তাহলে দেখো আমরা একটু এইভাবে বোঝার চেষ্টা করি। মনে করো এদিকে আছে, আমরা এখান থেকে ধরলাম, মনে করো আর 0, এদিকে 0 থেকে শুরু হয়েছে, মানে 0 থেকে একদম 10 পর্যন্ত। তাহলে এই যে দূরত্বটা একদম শুরু থেকে, অর্থাৎ 0 থেকে শুরু করে, এটা মনে করো 0, এই পাশে আরো ছিল, আমি একটু দেখিয়ে দিলাম, এটা 0 থেকে এই যে দূরত্বটা আমাদের ছিল, এই যে দূরত্বটা, তাহলে এটা হচ্ছে কি একদম টোটাল 0 থেকে শুরু করে 10 পর্যন্ত। আবার এখান থেকে আমরা একটু নেই, অর্থাৎ 0 থেকে এই 9 পর্যন্ত এই দূরত্বটাকে আমরা S2 বলি, আর এটাকে আমরা S1 বলি। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই পুরো দূরত্ব থেকে এইটুকু দূরত্ব বাদ দিই, তাহলে কিন্তু আমরা এইটুকু দূরত্ব পেয়ে যাই। বিষয়টা কি ক্লিয়ার? অর্থাৎ এটাই হচ্ছে আমার 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা যদি লেখচিত্র মানচিত্রটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেখো যে 0 থেকে শুরু করে একদম 10 পর্যন্ত এই যে লম্বা একটা দূরত্ব আছে, এই লম্বা দূরত্ব থেকে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত এই দূরত্বটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এই যে এখানে যে অল্প দূরত্বটা আছে আমার ওই 1 সেকেন্ডে, অর্থাৎ 10তম সেকেন্ডে সেই দূরত্বটা আমরা পেয়ে যাব। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আমরা এটাকে ফর্মুলায় ফেলবো। আমি এখানে দেখাচ্ছি। ফর্মুলাটা হলো কি, আমরা জানি S ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। এখন দেখো এই সূত্রের সাহায্যে আমরা এই দূরত্বটা বের করব। এটা কার জন্য ছিল? এটা ছিল আমাদের ট্র্যাকটির জন্য। ট্র্যাকের জন্য কি কি তথ্য এখানে উদ্দীপকে দেওয়া আছে সেটা দিকে খেয়াল করো। যে কিউ অবস্থান হতে স্থির একটি ট্র্যাক, দ্যাট মিন u ইকুয়াল 0 ms ইনভার্স 1। ওকে, স্থির তার মানে তার আদিবেগ 0। আর একটা ত্বরণ নিয়ে আমি বলেছি কি, স্থির বস্তুকে অবশ্যই একটা ত্বরণ দিতে হবে, তা না হলে সে কিন্তু চলা শুরু করবে না বা রান করবে না। তাহলে ত্বরণটা হচ্ছে এখানে দেওয়া আছে 2 ms ইনভার্স 2। ওকে, তাহলে এই তথ্যগুলো আমার দেওয়া আছে এখানে। এখন আমরা জানি না, এখানে বলে দেওয়া হয়েছে আমরা কততম সেকেন্ডে বের করব সেটা আমরা লিখে নিব। যে প্রথম 10 সেকেন্ডে 10 সেকেন্ডে আমরা লিখব 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। 10 সেকেন্ডে, 10তম সেকেন্ডে নয় কিন্তু। ওকে, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা আমরা আগে বের করি। এটাকে ধরো আমরা S1 বললাম। ওকে, এখানে S1 বলেছি, হ্যাঁ S1 বলেছি, S1। এখন মান বসিয়ে দাও, স্থির ছিল তার মানে 0, t এর সাথে গুণ করলে সেটা অবশ্যই 0 হয়ে যাবে, প্লাস হাফ ইনটু a, এর মান দেওয়া ছিল 2, t এর মান হচ্ছে 10 সেকেন্ডের জন্য নিচ্ছি, তাহলে হচ্ছে কত, এই 2 কেটে গেল, এখানে হচ্ছে 100 মিটার। অতএব আমরা S1 এর মান পেলাম কত, 100 মিটার। এরপর আমরা বের করব 0 থেকে 9 সেকেন্ড এই সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেইটা। তাহলে আমরা লিখব যে 9 সেকেন্ড এ অতিক্রান্ত
দূরত্ব s2 ইকুয়াল ut, তাহলে এখানে এটাকে আমরা t1 বলি, এটা t1 এটাকে t2 বলি, ut প্লাস হাফ a t2 স্কয়ার সমান সমান, তাহলে আদিবেগ 0, এর মান 2 আর t হচ্ছে কত 9 স্কয়ার। ওকে, এরপর সমান সমান into 1, অতএব s2 কত পেলাম, s2 পেলাম হচ্ছে 81, তাহলে এই যে এখানে s2 আর এই যে এখানে আমার s1, অর্থাৎ 9 সেকেন্ডে আর 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা অলরেডি বের করে ফেলেছি। অর্থাৎ এই দূরত্বটা, অর্থাৎ এই যে এটা বের করেছি 10 সেকেন্ডে, আর এই যে 9 সেকেন্ডে বের করেছি। এখন 10 সেকেন্ডেরটা থেকে যদি আমরা 9 সেকেন্ডেরটা বিয়োগ করে দেই, তাহলে এই যে 1 সেকেন্ড 10তম সেকেন্ড সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 মাইনাস s2, 100 মাইনাস 81 ইকুয়াল টু কত 19 মিটার। অতএব 10তম সেকেন্ডে ওই ট্রাকটি এতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদেরকে যেটা বুঝতে হবে, এটা 10তম সেকেন্ড বলতে পারে বা 20তম সেকেন্ড বলতে পারে, যাই বলুক না কেন আমাদেরকে বুঝতে হবে এই যে চিত্রটার মাধ্যমে, মানে এটা দিয়ে আমরা বুঝবো একটু যে আসলে কি বলতেছে তারা। 20তম সেকেন্ড যদি বলে তাহলে আমরা কি করব, যে 19 সেকেন্ডে এবং 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে নিব। তারপর 20 সেকেন্ডেরটা থেকে 19 সেকেন্ডেরটা বিয়োগ করে দিলেই 20তম সেকেন্ডের মানটা পাওয়া যাবে, মানে ওই সময় সে ওই 1 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা পাওয়া যাবে। আমরা এটা পেলাম হচ্ছে 10 নম্বর সেকেন্ডে গিয়ে সে এতটুকু, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার 19, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে আমার 19 মিটার। ওকে, আচ্ছা, এটাই আমরা এখন যদি আমাদের এমসিকিউ এর জন্য আসে, তাহলে এত বড় অঙ্ক তো আমরা ওইভাবে করার সময় পাবো না। সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে পারি এখানে। সেই টেকনিকটা হচ্ছে এরকম, যদি তোমাকে বলে 10তম বলুক আর যাই বলুক না কেন, তখন তুমি সূত্র ইউজ করবে s ইকুয়াল টু u প্লাস হাফ ইনটু a 2t মাইনাস 1। এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবে। এখানে জাস্ট তুমি যদি মানগুলো বসিয়ে দাও তাহলে তোমার অ্যানসারটা চলে আসবে। u0 ছিল, এর মান 2 ছিল, 2 ইনটু কত সেকেন্ড বলেছে, 10 সেকেন্ড বলেছে, মাইনাস 1 ইকুয়াল, এটা কেটে দাও, তাহলে হচ্ছে কত 10 আর 2 গুণ হলো 20 থেকে 1 বিয়োগ করলে 19। এখানেও দেখো তুমি সেম অ্যানসারটাই পাবে। এটা হচ্ছে যখন তুমি এমসিকিউ এর অ্যানসার করতে যাবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। আর যখন তুমি ম্যাথ করবে তখন সাধারণত তুমি ওই সমীকরণ যে আছে, আমাদের গতি সমীকরণ যে আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ ad স্কয়ার, সেই সূত্রটি দিয়েই করবে। আর এমসিকিউ এর জন্য এইভাবে করবে, কারণ এমসিকিউ আমরা সময় কম পাবো, এজন্য আমরা যত শর্টকাট করা যায় সেই শর্টকাট টেকনিকগুলো অ্যাপ্লাই করব। এরপরের প্রশ্ন যেটা ছিল যে গাড়িদ্বয় পরস্পরকে কতবার অতিক্রম করবে এবং কত সময় পর অতিক্রম করবে। ওকে, কত সময় পর অতিক্রম করবে। তাহলে ক্ষয়ের অ্যানসার করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই যে প্রাইভেট কার এবং এই ট্রাক, এরা পরস্পর থেকে কতটুকু দূরত্বে আছে এবং তারা কিন্তু দেখো এখানে খেয়াল করতে হবে আমাদেরকে যে একজন ছিল কি স্থির থেকে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে, আর আরেকজন সে একটা আদিবেগ নিয়ে যাত্রা শুরু করেছে। যে আদিবেগ নিয়ে অর্থাৎ একটা বেগ নিয়ে যাত্রা শুরু করেছে, তার সুষম বেগে শুরু করেছে, তার কিন্তু বেগের কোনো পরিবর্তন হবে না। যত সময়ই যাক না কেন সে একইভাবে একই বেগে যেতে থাকবে। আর যে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে সে কিন্তু অবশ্যই সময় বাড়ার সাথে সাথে তার বেগটা কিন্তু বৃদ্ধি পাবে। এটা আমাদেরকে বুঝতে হবে বা মাথায় রাখতে হবে, কারণ সে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে। আর আমরা তো জানি ত্বরণের সংখ্যায় যে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ থাকলে তার সময়ের সাথে সাথে বেগটা অবশ্যই বৃদ্ধি পাবে, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, এখন এটা করার ক্ষেত্রে আমরা জানি না যে কত সময় পরে তারা একজন আরেকজনকে ক্রস করবে বা অতিক্রম করবে। আমরা একটা সময় ধরে নিতে পারি, যে ধরি টি সময় পর গাড়িদ্বয় পরস্পরকে অতিক্রম করবে। আমরা এখানে লিখে নিই যে ধরি টি সেকেন্ড সময় পর গাড়িদ্বয় পরস্পর
পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে। ওকে, এখন আমাদের মাথায় নিয়ে আসতে হবে, আমরা যদি বলেই ফেলেছি যে টি সময় পর তারা পরস্পরকে অতিক্রম করবে, তাহলে আমরা আগে বের করে নিব যে টি সময়ে এই প্রাইভেট কার কতটুকু যায় আর এই ট্রাকটি কত দূরে যায়, সেই জিনিসটাকে আমরা আগে বের করে নিতে হবে, তাহলে আমাদের কাজটা এগিয়ে যাবে। তাহলে দেখো, আমরা প্রথমেই দেখো আমরা স্থির পি এর জন্য প্রাইভেট কারের বেগটা বের করে নিই। প্রাইভেট কার, তাহলে আমরা লিখব কারের জন্য, কারের ক্ষেত্রে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখো তোমরা যে আমরা প্রাইভেট কারের কথা বলেছি, যে প্রাইভেট কারটা কিভাবে যাচ্ছিল, সে কি স্থির ছিল নাকি সে একটা বেগ নিয়ে যাচ্ছিল? দেখো বলা হয়েছে পি অবস্থান হতে একটি কার বা প্রাইভেট কার 21 ms/1 বেগ নিয়ে যাচ্ছিল, তার মানে সে একটা বেগে যাচ্ছে, সুষম বেগ নিয়ে যাচ্ছিল। আর আমরা সুষম বেগের জন্য সূত্র একটাই জানি, সেটা কি সূত্র? s = vt। ওকে, তাহলে আমরা তার জন্য এর বেগটা, এর অতিক্রান্ত দূরত্বটাকে আমরা s1 বলি। s1 = তাহলে কি হবে? s1 = vt ইকুয়াল, আমরা নিচে দিই, s1 = v এর মান 21 আর সাথে হচ্ছে t। ওকে, এটা একটা সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা যাব ওই ট্রাকের দিকে। ট্রাকের ক্ষেত্রে দেখো ট্রাক কি করেছে, ট্রাক স্থির ছিল, সে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে। ওকে, তাহলে তার জন্য কি সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করব। আমরা লিখব ট্রাকের ক্ষেত্রে টি সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, আমরা এটাকে ধরবো s2, কারণ এটাকে s1 ধরেছি। s2 = হবে, দেখো সে কিন্তু একটা সম্ভব ত্বরণ নিয়ে যাচ্ছিল স্থির অবস্থা থেকে, a t² ইকুয়াল, স্থির ছিল তাই 0, এর মান আমাদের জানা আছে 2 আর t²। তাহলে s2 এর মানটা কি হবে? s2 = হচ্ছে t²। এটা হচ্ছে সমীকরণ 2। ওকে, সমীকরণ 2। মজার বিষয় হচ্ছে এখন সেটা কি, আমরা অলরেডি কি সময়ে কে কতটুকু যেতে পারে সেই জিনিসটা অলরেডি বের করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের প্রশ্ন যেটা বলেছে যে তারা কত সময় পর একজন আরেকজনকে অতিক্রম করবে বা ক্রস করবে বা পরস্পরের সাথে মিট হবে। ওকে, তাহলে দেখো এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা দুটো সমীকরণ এখানে বের করে রেখেছি, জায়গা সংকলন হওয়ার কারণে আমি তোমাদের সমীকরণের উপরে লিখে এখানে আমি একটু কাজ করব। s1 = 21t। ওকে, আর এটা হচ্ছে, আমি সমীকরণটা উপরে লিখে রাখছি, s1 হচ্ছে 21t, এটা হচ্ছে 1, আর 2 নম্বর সমীকরণটা হচ্ছে t², এটা হচ্ছে 2। আমরা এখন এখানে কিছু কাজ করতে পারবো, একটু বুঝতে হবে আমাদের এখানে। আচ্ছা, আমি গাড়ির ছবিটাকে আবার একটু এঁকে দেখাচ্ছি। ধরো এটা ছিল আমার প্রাইভেট কার আর এটা হলো আমার ট্রাক। মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 40 মিটার। তারা যাত্রা শুরু করেছে, চলছে। ওকে, চলতে ধরো এইরকম একটা জায়গায় দুজনে এসে মিট করবে। এই জায়গাটা এসে একজন আরেকজনের সাথে মিট করবে। কেন করবে একটু খেয়াল করবে, এটা এমন নাও হতে পারতো যে এটা চলেই যাবে, এ আরেকে ধরতে পারবে না। এখানে ধরতে পারবে, কেন পারবে? আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে এই গাড়িটা প্রথমেই স্থির ছিল, তারপরে তার বেগ ছিল না, সে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করেছে। ঠিক চলা শুরু করার সাথে সাথে এই পিছনে প্রাইভেট কারটাও চলা শুরু করেছিল একটা আদি বেগ নিয়ে, ওই একই বেগ নিয়ে। তাহলে দেখো এই প্রথম অবস্থায় আস্তে আস্তে যাবে, আর এ কিন্তু শুরু থেকে স্পিডে আছে, অনেক দ্রুতই যাচ্ছে। তাহলে কি করবে? এ অল্প সময়ের মধ্যেই এই ট্র্যাকটাকে অতিক্রম করে সামনে চলে যাবে। আর
আরেকটু সময় যখন যাবে তখন এই ট্রাকের বেগটা একটু বাড়তে থাকবে, কারণ সে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, আর এর তো কোনো ত্বরণ নেই, সে সুষম বেগে যাচ্ছে। তার মানে যে বেগ নিয়ে চলা শুরু করেছিল সেই বেগ নিয়েই যাচ্ছে। তাহলে এর সময় বাড়ার সাথে সাথে ট্রাকের বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তার মানে কোনো একটা সময় গিয়ে এই ট্রাকটা এটাকেও আবার অতিক্রম করে চলে যাবে। তাহলে ঘটনা ঘটলো কি, একটু খেয়াল করো তোমরা, যে প্রথমের দিকে এই প্রাইভেট কার এটাকে অতিক্রম করতে পারবে বা করে যাবে, যেতে পারে। আমরা আগেই কনফার্ম না যে যাবে কিনা, যেতে পারে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে এ প্রথম থেকেই স্পিডে আছে, একটা বেগে আছে, আর প্রথমে শূন্যতে ছিল, আস্তে আস্তে বেগটা বাড়তে থাকবে। 2 ত্বরণ নিয়ে সে যাত্রা শুরু করবে। তারপরে কি প্রথম সেকেন্ডে 0, তারপরে সেকেন্ডে হয়ে যাচ্ছে কত 2, তারপরে সেকেন্ডে 4, তারপরে সেকেন্ডে 6, এইভাবে 2 2 করে বাড়তে থাকবে তার বেগ। অর্থাৎ 0 সেকেন্ডে 0, তার প্রথম 1 সেকেন্ডে 2 হয়েছে তার বেগ, তারপরে সেকেন্ডে হয়ে গেছে 4, তারপরে সেকেন্ডে 6, এইভাবে করে বাড়তে থাকবে। তাহলে প্রথমে এ কে ধরে ফেলতে পারে, তারপর এর ত্বরণটা যেহেতু আছে সেহেতু এ একটু সময় বাড়ার সাথে সাথে এর বেগটা বেড়ে যাবে, বেড়ে গিয়ে এ ওটাকে অতিক্রম করে চলে যাবে, আর মিট হবে না। অতএব এখানে দুইবার, তাদের মধ্যে দুইবার মিট হতে পারে, দুইবার মিট। এখন আমরা সেটা কিভাবে হয় সেটা আমরা গাণিতিকভাবে বের করবো। দেখো, এই প্রাইভেট কারটা যদি এটাকে অতিক্রম করে যেতে চায় বা দুটো একখানে যেতে চায়, একত্রিত হতে চায়, তাহলে দেখো তো এই কারটাকে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হয়েছে কিনা। এইটাকে আমরা S1 ধরেছি প্রাইভেট কারের জন্য, ওকে। আর এই ট্র্যাকটা এখান থেকে শুরু করে এই জায়গাটায় আসছে, তার দূরত্বকে আমরা ধরেছি S2। তাহলে খেয়াল করো তো, আমরা এই S1 যদি দেখি, এই S1টাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা, ওকে। অর্থাৎ এই যে এই ট্রাকটা যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্বটা আর এই যে 40 মিটার পিছিয়ে ছিল এই প্রাইভেট কার, এটা যদি যোগ করি তাহলে কিন্তু আমার ওই প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্বটা পাওয়া যায়। অর্থাৎ S1 লেখা যাবে 40 প্লাস এই প্রাইভেট ট্রাকের অতিক্রান্ত দূরত্ব S2। অর্থাৎ আমরা এই S1 কে দুইটা ভাবে লিখতে পারি। একটা হচ্ছে যে এখান থেকে অর্থাৎ ট্রাকটা কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, আর একে ধরার জন্য তাহলে তাকে তার আরো 40 মিটার ওভারকাম করতে হবে, আরো 40 মিটার ওভারকাম করে তারপরে তো ট্রাকটিকে ধরতে হবে। তাহলে তার অতিক্রম এর কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, এই 40ও করতে হবে এবং এই ট্রাকটা যতদূর গেছে সেটাও করতে হবে। তাহলে তার দূরত্বটাকে আমরা লিখতে পারি, এই যে প্রাইভেট কারের দূরত্বটা হচ্ছে ওই 40 প্লাস ট্রাকের অতিক্রান্ত দূরত্ব। এখন তোমরা এখানে মান যদি বসিয়ে দাও তাহলে লেখা যাবে 21 t ইকুয়াল 40 প্লাস t স্কয়ার, বা আমরা যদি লিখি t স্কয়ার মাইনাস 21 t প্লাস 40 ইকুয়াল 0। এখন এটা এমন হতে পারে যে আমরা এটা সরাসরি মেরুল টার্ম করে করতে পারবো। মেরুল টার্ম যদি না হয় সেক্ষেত্রে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ, তোমরা হায়ার ম্যাথে পড়েছো, দ্বিঘাত সমীকরণ যে আছে সেই দ্বিঘাত সমীকরণ দিয়ে করতে পারি। সেটা কি দ্বিঘাত সমীকরণটাকে আমি লিখে দিচ্ছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই ধরনের সমীকরণ থাকলে, এটা যখন ওই ফরম্যাটে হয়েছে, এটা হচ্ছে t চলক আর এটা হচ্ছে x চলকের সাহায্যে, তাহলে এখানে দেখো x স্কয়ার আছে, এই যে 2 এর উপর স্কয়ার, সাথে এর চলক আছে 1 আর এর চলক হচ্ছে এর চলক হচ্ছে a আর এর চলক হচ্ছে 1, আর t এখানে x এর সাথে চলক হচ্ছে b, আর এখানে এই t এর চলক হচ্ছে -21, আর ধ্রুব পদ হচ্ছে c, এই ধ্রুব পদ হচ্ছে এখানে আবার 40। ওকে, এটা দিয়ে তোমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের সাহায্য করতে পারবে। এটা মেরুল টার্ম হবে না, খুব সহজে মেরুল টার্ম হবে না। আমি এটা ক্যালকুলেট করে দিচ্ছি তোমাদের এখানে, আমি ক্যালকুলেটর ইউজ করে এটার মানটা বের করছি। তাহলে t সমান কি লেখা যায়, তোমরা ক্যালকুলেটরে খুব সহজে মোড চেঞ্জ করে ইকুয়েশন, তারপরে হচ্ছে ডিগ্রিতে দিলে 2 তে ক্লিক করলে চলে আসবে। এখানে x স্কয়ারের সহগ এবং t এর সহগ হচ্ছে 1 ইকুয়াল -21 ইকুয়াল 40। তাহলে x এর একটা মান পাবো আমরা 18., তাহলে t এর একটা মান হচ্ছে 18.881 সেকেন্ড, আর t এর আরেকটা মান হচ্ছে 2.1184 সেকেন্ড। খেয়াল করো এখানে দুইটা মান পাওয়া গেছে। কেন দুটো মান পাওয়া গেছে? কারণ আমি আগেই বললাম যে দুইবার মিট করতে পারে। তাহলে
প্রথমবার এই প্রাইভেট কারটা এটাকে এই 2.118 সেকেন্ডেই অতিক্রম করে যাবে। এই প্রাইভেট কারটা এই ট্রাককে এই 2.118 সেকেন্ড পর অতিক্রম করবে। তারপর এই ট্রাকটি এই 18 নম্বর সেকেন্ডে গিয়ে 18.88 নম্বর সেকেন্ডে গিয়ে বা 19 নম্বর সেকেন্ডে গিয়ে এই প্রাইভেট কারটাকে অতিক্রম করে চলে যাবে। আর এখানে তাদের দেখা হবে না, আর তারা পরস্পর অতিক্রম করতে পারবে না, কারণ সে ত্বরণ নিয়ে যাচ্ছে, ত্বরণ নিয়ে সে চলে যাবে, এই প্রাইভেট কার তাকে ধরতে পারবে না। ওকে, তাহলে আমাদের অ্যানসারটা পাওয়া গেল যে গাড়িটা পরস্পরকে কতবার অতিক্রম করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি টি এর মান 2টা পাওয়া গেছে, অতএব 2বার অতিক্রম করবে। তাহলে 2বার অতিক্রম করবে, 2বার অতিক্রম করে। আর কত সময় পর পর? প্রথমবার হচ্ছে 2 সেকেন্ড, 2.18 সেকেন্ড পর। আর আরেকটা হচ্ছে এই যে তুমি 2.18 এটাকে এই 18.88 থেকে বাদ দিলে যেটা হবে কত সেকেন্ড পর আবার দ্বিতীয়বার তারা পরস্পরকে বিট করবে। তাহলে এটা গেল আমাদের এই ম্যাথটা। এই যে লেখচিত্রটা রয়েছে, লেখচিত্র দেখো বেগ আর সময় লেখচিত্র রয়েছে। এই বেগ সময় লেখচিত্র থেকে আমাদেরকে বলা হচ্ছে গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। এখানে আর কোনো তথ্য দেওয়া নেই। তারপরে আমরা এখান থেকে এই তথ্যগুলো দিয়েই কিন্তু বা এই গ্রাফটা বা লেখচিত্র থেকে কিন্তু আমরা খুব সহজে এই গাড়ির অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমরা বেশ কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে প্রথমত আমি দেখাবো আমাদের এখানে কি কি দেওয়া আছে। আদি বেগের মান দেওয়া আছে হচ্ছে 15 ms ইনভার্স 1। শেষ বেগের মান হচ্ছে 0 ms ইনভার্স 1। টাইম হচ্ছে 30 সেকেন্ড সে গাড়িটা চলেছিল। ওকে, 30 সেকেন্ড গাড়িটা চলেছে। এখন এই জায়গা থেকে আমরা তিনটা ভাবে কাজটা করতে পারি। সেটা কি কি দেখো, আমরা একটা সূত্র জানি যে s ইকুয়াল v প্লাস u বাই 2 ইনটু t। এখান থেকে বের করতে পারি। তাহলে v এর মান 0 প্লাস 15 বাই 2 ইনটু 30 ইকুয়াল, ক্যালকুলেশন করলে আমার কি আসবে, এটা কাটো 15, তাহলে 15 গুণ করলে 225 মিটার। তাহলে এটা এইভাবে আমরা করতে পারি। ওকে, এরপর আরো একটা সূত্র আমরা ইউজ করতে পারি। আমরা ত্বরণের মানটা বের করে দিতে পারি। এখান থেকে আমরা ত্বরণের মানটা বের করে দিই। ত্বরণ সমান আমরা জানি এইটা ইকুয়াল 0 মাইনাস 15 বাই 30 ইকুয়াল টু মাইনাস 0.5 ms ইনভার্স 2। এটা হলো আমার ত্বরণ। এখানে মাইনাস মানে বুঝে নিব আমার এটা মন্দন হয়েছে। তাহলে আমরা এখন ওই ত্বরণটা ব্যবহার করে s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার এই সূত্র ব্যবহার করতে পারি। তাহলে u এর মান 15, t এর মান 30 প্লাস হাফ এর মান আমরা পেয়েছি হচ্ছে মাইনাস 0.8 ইনটু t স্কয়ার, t এর মান হচ্ছে 30 তারপর স্কয়ার ইকুয়াল, এটাও ক্যালকুলেশন করলে আমার ওই একই মান আসবে এত মিটার। খেয়াল করো আমি এখানে প্লাস দিয়েছিলাম আর এই মন্দনের মানটা, মন্দনের যেটা মান আছে আমরা সেই মানটা নিয়েছিলাম। এই কারণে এটা মাইনাস হয়ে যাবে। বা তোমরা শুরুতে যদি দেখো মন্দন হয়েছে সেক্ষেত্রে তোমরা এখানে মাইনাস দিয়েও কাজ শুরু করতে পারো, সেটা ভুল হবে না। বা যদি প্লাস দাও তাহলে মন্দনের মানটা নেগেটিভ বসিয়ে তারপরে কাজ করতে হবে, তাহলেও হবে, কোনো সমস্যা নেই। এরপর আরো একটা ভাবে করা যেতে পারে। দেখো ওটা কিন্তু একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে, একটা ত্রিভুজের মতো মনে হচ্ছে না? লেখচিত্রটা খেয়াল করে দেখো, একদম একটা ভালো একটা ত্রিভুজ হয়েছে। তাহলে আমি চিত্রটা আবার আঁকি, দেখো মোটামুটি এইরকম হয়েছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা 30 দেওয়া হয়েছে, টাইমটা বলা হচ্ছে টাইম 30, এই টাইমটা আমার 30 দেওয়া আছে। আর এখান থেকে এটা দেওয়া আছে বেগ কত, 15, 0 থেকে 15, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে ভূমি ধরি, এটাকে ভূমি, আর এটাকে যদি আমরা লম্ব ধরি, তাহলে আমরা একটা সূত্র জানি। ত্রিভুজ যদি হয় এটা, তাহলে কি ত্রিভুজের সূত্র আমরা কি জানি, যে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ, ভূমি হলো আমার 30, উচ্চতা হচ্ছে 15। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমার আসবে 225 মিটার। তার মানে এই যে আমার সরণটা হয়েছে এখানে, সে যে সরণটা অতিক্রম করেছে, মানে এই যে লম্বটা পেয়েছে, এটা আমরা করতে পারি। অথবা সমকোণী ত্রিভুজ যদি হয়ে যায় অতিভুজের মানটা বের করলেও কিন্তু ওই একইভাবে চলে আসবে। ওকে, এরপর আমরা যেটা করতে পারি, পরের যে লেখচিত্রগুলো আছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি ক্লাসের সময় শেষের দিকে। ওকে, তাহলে দেখো এখানে প্রথম যে সূত্রটা আছে এটা হচ্ছে লেখচিত্রটা আছে, দেখো এখানে আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এইদিকে আমার সরণ দেখানো হয়েছে, এদিকে সময় দেখানো হয়েছে। তাহলে সরণ আর সময় লেখচিত্র থেকে যে ঢাল হিসেবে আমরা যেটাকে পাবো সেটা হবে আমার বেগ। খেয়াল করো প্রত্যেকটা এরকম লেখচিত্র থেকে একটা ঢাল পাওয়া যায়। তাহলে সময়
আর সরণের লেখচিত্র থেকে যে ঢালটা পাবো সেটা হবে আমাদের বেগ। তাহলে এটা হচ্ছে একটা সুষম বেগ। দেখো সময় বাড়ার সাথে সাথে তার অতিক্রম দূরত্বটা বাড়ছে, তার মানে এটা উপরের দিকে উঠছে মানে কি দূরত্বটা বাড়ছে, তার মানে বেগটা কিন্তু এখানে তোমার পাওয়া যাচ্ছে একটা সুষম বেগে, এইভাবে সুষম বেগে চলছে। তাহলে সময় আর সরণ থেকে যে লেখচিত্র পাবো আমরা, যদি সেটা লম্বা হয় সোজা হয় তাহলে সুষম বেগে যাচ্ছে। আর যদি সেটা মানে সোজা না হয়ে এরকম হতো, যেমন ধরো এটা যদি এরকম হতো এস এদিকে টি, এটা আমার এইটা বরাবর আছে, তাহলে এটা কি হবে, এখানে কোনো বেগ পাওয়া যাবে না। কারণটা কি, এখানে সরণ ঘটে নাই, সরণ উপরে উঠে নাই নিচে নামে নাই, মানে সরণ হয়নি, সময় বেড়েছে কিন্তু সরণ হয়নি, তার মানে এখানে বেগ থাকবে না, এটা বেগ এখানে শূন্য। আচ্ছা এরপরে চিত্রটা দেখো, বেগ বনাম সময় লেখচিত্র দেওয়া আছে, এখান থেকে এই দিকে নির্দেশ করছে। তাহলে দেখো এদিকে জিরো, জিরো থেকে উপরে দিকে উঠলে মান বাড়তে থাকে, আর নিচের দিকে নামলে কমতে থাকে, আর এদিকে সময় জিরো থেকে এদিকে যেতে থাকে বাড়তে থাকে। তাহলে এদিকে সময় বেড়েছে আর বেগটা কমেছে, তাহলে কি হবে, মন্দন হবে। বেগটা ধরো এখানে এই লেভেলে আসো, ধরো এই লেভেলে এখানে ধরো ছিল 15 আর এখানে সময় নিয়েছে মনে করো 30, তাহলে দেখো 15 থেকে বেগটা কমতে কমতে নিচে নেমে আসছে না, নিচে নেমে আসছে না, তাহলে এটা কি এক সময় বেগটা কি হয়ে গেছে, সেই বেগটা আমার 0 হয়ে গেছে, আদি বেগটা আমার 15 ছিল, তাহলে এখানে কি হবে, অবশ্যই মন্দন হবে, এবং এই মন্দনটা হবে সুষম মন্দন, কারণ একটা সোজা একটা সরল রেখা হয়েছে, মানে একই হারেই কমছে। ওকে, এরপরে চিত্র দেখো ত্বরণ, বেগ বনাম সময় লেখচিত্র থেকে, বেগ বনাম সময় লেখচিত্র থেকে যে ঢাল পাবো সেটা হবে আমার ত্বরণ। এখানে দেখো বেগটা আস্তে আস্তে বাড়ছে, সময় বাড়ার সাথে সাথে বেগটা বাড়ছে, তাহলে আমরা কি জানি বেগ বৃদ্ধির হারকে তো ত্বরণ বলে, তাহলে এটা কি হবে, ত্বরণ হবে। এই যে ঢালটা আমরা পেলাম, লম্বা রেখাটা পেলাম, এটা হবে আমার ঢাল, আর এরকম সোজা রেখা হলে তাহলে অবশ্যই সেটা হবে কি সুষম ত্বরণ। এরপরে দেখো এখানে পরন্ত বস্তু, আমরা কি জানি একটা বস্তু উপর থেকে যখন নিচের দিকে পড়ে তখন তার কি হয়, প্রতি সেকেন্ডে এটার বেগ বাড়তে থাকে, কত করে বাড়তে থাকে, অভিকর্ষ স্তরের সময় অর্থাৎ 9.8 m/s হারে বাড়তে থাকে। তাহলে দেখো এখানে দেখো বেগটা প্রথমে কি এই লেভেলে থাকে, উপরের লেভেলে ছিল, তার মানে কি বেশি ছিল, আস্তে 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 নিচের দিকে নেমে গেছে, মানে কি কমে গেছে, তার মানে কি এখানে যেটা হলো যে এটা পরন্ত বস্তুর জন্য বেগটা সময় বাড়ার সাথে সাথে আমার বেগটার মানও বেড়েছে। দেখো এদিকে এই দেখো সময় বেড়েছে, এই যে বেগের মানটা বেড়েছে, এই দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো সময় বাড়ার সাথে সাথে বেগটা উপরের দিকে উঠে গেছে না, তার মানে কি বেগটা আমার বেড়ে গেছে, তার মানে কি কোনো একটা বস্তু নিচের দিকে পড়তে থাকে তখন বেগটা সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, এখানেও দেখো সময়ের সাথে সাথে বেগটা বেড়েছে, অতএব এটা পরন্ত বস্তুর জন্য সুষম বেগ এসে পরে সেই লেখচিত্র হচ্ছে এটা। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।